আকাশ আর মিমি যখন তাদের পুরনো ট্যাক্সিটা নিয়ে নিশুতপুর গ্রামের সীমানায় ঢুকল, তখন বিকেলের সূর্যটা রক্তবর্ণ হয়ে পাহাড়ের আড়ালে মুখ লুকোচ্ছে। আকাশ কলকাতা থেকে আসা একজন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, আর মিমি সবে কলেজে পা দিয়েছে। তাদের বড় দাদুর মৃত্যুর পর এই বিশাল পুরনো জমিদার বাড়িটা দেখাশোনার কেউ ছিল না। বাড়িটার সামনে আসতেই মিমির গা ছমছম করে উঠল। বিশাল লোহার গেট, যা মরছে হা অবস্থায় গোঙানির মতো শব্দ করে খুলে গেল। বাগানের গাছগুলো যেন কঙ্কালের মতো হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। ভয় পাস না মিমি, পুরনো বাড়ি তো, একটু এরকম মনে হবেই। কিন্তু আকাশ নিজেও জানত না এই বাড়ির দেওয়ালে দেওয়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস। রাতের খাবার খেয়ে আকাশ গেল দাদুর লাইব্রেরি ঘরটা পরিষ্কার করতে। দাদু শৌখিন মানুষ ছিলেন, সারা জীবন অদ্ভুত সব জিনিস সংগ্রহ করেছেন। ঘরের এক কোণে একটা বিশাল কাঠের সিন্দুক। আকাশ সিন্দুকটা খুলতেই তার চোখ কপালে উঠল। ভেতরে রাখা একটি রাজকীয় গ্রামোফোন। এর হর্নটা সোনার মতো চকচকে, কিন্তু তার উপর খোদাই করা আছে বিচিত্র সব নকশা, যা দেখতে অনেকটা মানুষের কান্নারত মুখের মতো। সবচেয়ে অদ্ভুত ছিল গ্রামোফোনের রেকর্ডটা। ওটা পাথর দিয়ে তৈরি বলে মনে হচ্ছিল, কালো কুচকুচে রং। আকাশ কৌতূহলবশত সেটা গ্রামোফোনের ওপর বসিয়ে হ্যান্ডেল ঘুরালো। সাথে সাথে সারা ঘরে একটা তীব্র কর্পূরের গন্ধ ছড়িয়ে পড়ল। জানলার পর্দাগুলো কোনো বাতাস ছাড়াই উড়তে শুরু করল। গ্রামোফোন থেকে কোনো সুর বেরোল না, বদলে একটা কর্কশ দীর্ঘশ্বাস ভেসে এলো। তারপর একটা মেয়েলি গলায় গান শুরু হলো, কিন্তু সেই ভাষা কারোর চেনা নয়। দাদা, এই গানটা বন্ধ কর, আমার খুব কষ্ট হচ্ছে। আকাশ অবাক হয়ে দেখল মিমির নাক দিয়ে রক্ত পড়ছে। সে তড়িঘড়ি করে রেকর্ডটা থামিয়ে দিল, কিন্তু রেকর্ড থামলেও সেই সুরটা থামল না। সেটা যেন মিমির মাথায় প্রতিধ্বনিত হতে লাগল। সেই রাতে মিমি স্বপ্নে দেখল এক মহিলাকে, যার মুখটা নেই, শুধু কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ছে, আর সে গ্রামোফোনের দিকে আঙুল নির্দেশ করছে। পরদিন সকালে তারা গ্রামে বেরোলে বিমল দাদুর সাথে দেখা হয়। বিমল দাদু এই গ্রামে 100 বছরের বেশি সময় ধরে আছেন। গ্রামোফোনের কথা শুনে তিনি স্তব্ধ হয়ে গেলেন। ওটা রক্তমুখী সুর। 1920 সালে এই বাড়ির বড় গিন্নি গান গাওয়ার সময় হঠাৎ মারা যান, কিন্তু লোকে বলে তাকে খুন করা হয়েছিল। মরার আগে তিনি তার শেষ গানটি ওই পাথরের রেকর্ডে বন্দী করে গিয়েছিলেন। যে ওই গান শুনবে সে ধীরে ধীরে নিজের সত্তা হারাবে। দাদু আরও সতর্ক করলেন, ওই গানটা 7টি স্তরে বিভক্ত। 7ম স্তর শেষ হওয়া মানেই সেই আত্মা কারোর শরীর দখল করে ফিরে আসবে। খবরদার আকাশ, ওটা আর বাজাস না। আকাশ ঠিক করল সে ওটা আর বাজাবে না, কিন্তু মধ্যরাতে সে ঘুম ভেঙে দেখল সে নিজেই লাইব্রেরি ঘরে দাঁড়িয়ে আছে। তার হাত যেন তার কথা শুনছে না। সে অজান্তেই গ্রামোফোনের হ্যান্ডেল ঘুরাচ্ছে। মিমি তাকে বাধা দিতে এলে আকাশ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আকাশের চোখের মণি তখন আগুনের মতো লাল। গ্রামোফোন থেকে সুর বেরোচ্ছে, আর সেই সুরের সাথে সাথে বাড়ির দেওয়ালে থাকা দাদুর তেলচিত্রগুলো থেকে রক্ত ঝরতে শুরু করেছে। মিমি দেখল বাড়ির আনাচে কানাচে কালো ছায়া মূর্তিগুলো নাচছে। তারা যেন এই সুরের জন্যই অপেক্ষা করছিল। গল্পের মোড় ঘুরে যায় তখন, যখন মিমি বুঝতে পারে আকাশকে বাঁচাতে হলে তাকেই কিছু করতে হবে। সে দাদুর ডায়েরি খুঁজে পায়, যেখানে লেখা ছিল যদি সুরকে থামাতে হয় তবে তাকে আগুনের স্পর্শ দিতে হবে। মিমি জ্বলন্ত মশাল নিয়ে গ্রামোফোন ঘরে ঢুকল। সেখানে তখন আকাশ একটা অমানসিক শক্তিতে গ্রামোফোনটাকে আঁকড়ে ধরে আছে। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। সেই সুর তখন চরম পর্যায়ে পৌঁছেছে। ঘরটা কাঁপছে প্রবল ভূমিকম্পের মতো। দাদা, ফিরে আয়। কিন্তু অলৌকিকভাবে আগুনটা গ্রামোফোনকে স্পর্শ করার আগেই নিভে গেল।
গ্রামোফোন থেকে একটা দানবীয় অট্টহাসি ভেসে এলো। আকাশ তখন পুরোপুরি সেই অশরীরীর কবজায়। সে মিমির দিকে এগিয়ে আসছে তাকে গলা টিপে মারার জন্যে। ঠিক সেই মুহূর্তে মিমি দেখল গ্রামোফোনের রেকর্ডের ঠিক মাঝখানে দাদুর পুরনো একটা রূপোর পদক আটকে আছে। সে বুঝতে পারল এটাই সেই কবচ যা সুরটাকে ধরে রেখেছে। মিমি তার সব শক্তি দিয়ে পকেট থেকে একটা লোহার কাঁচি বের করে সেই রেকর্ডের ঠিক মাঝখানে আঘাত করল। এক বিকট আর্তনাদ করে উঠল পুরো বাড়িটা। আকাশ ছিটকে দেওয়ালের ওপারে পড়ে গেল। গ্রামোফোন থেকে কালো রক্ত বেরোতে লাগলো এবং ধীরে ধীরে যন্ত্রটা নিজের আগুনেই জ্বলতে শুরু করল। সেই অশরীরী নারীর ছায়াটি একবার মিমির দিকে চেয়ে করুণভাবে হাসল, তারপর বাতাসে মিলিয়ে গেল। ভোরবেলা আকাশ সুস্থ হয়ে উঠল। তারা ঠিক করল এই অভিশপ্ত গ্রামোফোনের অবশিষ্টাংশ নিয়ে তারা নদীতে ভাসিয়ে দেবে। তারা তাই করল। নদীর পাড়ে দাঁড়িয়ে যখন তারা হাঁপ ছেড়ে বাঁচল, তখন আকাশের পকেটে থাকা তার স্মার্টফোনটা হঠাৎ বেজে উঠল। আকাশ ফোনটা বের করতেই দেখল কল আসছে না, বরং ফোন থেকে সেই একই রক্তমুখী সুর বাজছে। ফোনের স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠল, সুর কখনো মরে না, শুধু মাধ্যম বদলায়। মিমি আকাশের দিকে তাকাতেই দেখল আকাশের গলার কাছে সেই গ্রামোফোনের নকশার মতো একটা দাগ ফুটে উঠেছে। আকাশ একটা রহস্যময় হাসি দিয়ে মিমির দিকে তাকালো।